আপকি আদালতে লাইফস্টাইল কোচ সন্ন্যাসী গৌর গোপাল দাসের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি মানুষের মধ্যে কনফিউশন ছড়ান। আমি আপনার ভাষণ শুনি, আপনাকে দেখেই মনে হয় আপনি যেন কনফিউশনের দোকান। আপনার নামেই কনফিউশন রয়েছে। আমরা গোরা শুনেছি, গৌরী শুনেছি, এই গৌর আবার কি? লোক বলে এনার নাম হওয়া উচিত গোল মটল দাস। আরে বাপরে, আমার নাম নিয়ে কনফিউশন। লোকজনেরাই আমায় কত নাম দিয়ে রেখেছে। এখন নতুন অ্যাড হয়েছে গৌরব গোপাল দাস। সেটা তো তবু ঠিকঠাক আছে, গৌরব গোপাল দাস। কেউ রিসেন্টলি বলেছেন এনার নাম হওয়া উচিত গুগল গোপাল দাস। আর এখন নতুন শুনছি যে চিল্ড স্বামীজি। চিল্ড স্বামীজি। তারপর কেউ একজন লিখছে পানওয়ালা বাবা, যে পান বলতে থাকে। তো এই ধরনের আলাদা আলাদা নাম আমায় দিতে থাকে লোকে। আর আমি অনেকবার বলেছি নামে কি এসে যায়। এক আমেরিকান কাপল ছিল, হাজব্যান্ড আমেরিকান আর ওয়াইফ ইন্ডিয়ান। আর স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করলেন যে আমাদের দুটো বাচ্চা হয়েছে, টুইন্স হয়েছে, যমজ বাচ্চা হয়েছে, দুজনেই তো ছেলে, তো কি নাম রাখবো? স্বামী বললেন চিন্তা করো না, আমরা প্রথমবার আমেরিকান নাম দেব, আমরা নাম রাখবো পিটার আর রিপিটার। দ্বিতীয়বার আবার যমজ সন্তান হলো, এবারে মেয়ে হলো। স্ত্রী জিজ্ঞাসা করলো এবার কি নাম রাখবো গো? স্বামী বললেন এবার ইন্ডিয়ান নাম রাখবো, মেয়ে হয়েছে তো, তারা আর সিতারা। তৃতীয়বার আবার যমজ হলো, 6টা বাচ্চা হয়ে গেল, ছেলে হলো এইবার, এখন কি নাম রাখবো? স্বামী বললেন ম্যাক্স অ্যান্ড ক্লাইম্যাক্স। চতুর্থবার আবার যমজ হলো, বলে এবার কি রাখবো, এবার তো 8 হয়ে গেল। স্বামী বললেন স্টপ আর ফুল স্টপ। এরপর আর সামাল দিতে পারবো না। তো আমি অনেকবারই বলেছি নামে কি এসে যায়। আমি সবসময় বলি আমাদের যখন জন্ম হয় তখন আমাদের কাছে শুধু শ্বাসই থাকে, নাম নয়। কারোর কখনো নাম নিয়ে জন্ম হয়েছে নাকি, যে আমার নাম আব্রাহাম কি আমার নাম বিশাল? যখন আমাদের জন্ম হয় আমরা শুধু শ্বাসটুকু নিতে থাকি, আমাদের নাম থাকে না। যখন আমাদের মৃত্যু হয়ে যায় না, তখন শুধু নামটাই থেকে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়। আর এই যে নাম আর শ্বাসের মধ্যেই যে সফরটা না, সেটাকেই জীবন বলা হয়। দ্য জার্নি বিটুইন ব্রেথ অ্যান্ড নেম ইজ কল্ড লাইফ। আর সেই জন্য না আমায় শ্বাসের প্রতি মনোযোগ দিতে হবে, না আমায় নামে মনোযোগ দিতে হবে। নাম আর শ্বাসের মাঝে যে কাজটা রয়েছে না, তাতেই মনোযোগ দিতে হবে। কারণ যখন আমি কাজ করব, ওই কাজটা দিয়েই কিন্তু আমার নামটা হবে। আপনার কাজেও কনফিউশন রয়েছে। আপনি কলেজে সিঙ্গার হতে চেয়েছিলেন। হ্যাঁ, কম্পিটিশনে গেলেন, গান করলেন, জাজেস বললেন ফাটা বাঁশের মতো গলা। হ্যাঁ ঠিকই, কাজেতেও কনফিউশন। আপনাদের মধ্যে কতজন মানুষ কখনো কাউকে ভালোবেসেছেন? এই রে সরি, কতজন এমন আছেন মানে যাদের একাধিক মানুষের সঙ্গে চক্কর চলেছে? এই দেখুন, এই ছেলেটি হাত উঠিয়েছে, সাহস তো দেখুন এর, হাত উঠিয়ে দিয়েছে আরে তালি দিন এর জন্য। দেখুন তখন বাইসেপ দেখাচ্ছে নিজের। আমি অনেকবার বলি যে ইউ নো হোয়াটস দ্য হাইট অফ ফ্লার্টিং ইজ? The height of flirting is writing a love letter to and saying to whomsoever it may concern. কাকে সেটাই জানা নেই। আমি বলবো যে যখনই আপনি কারোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন, অনেক সময় নিজের মস্তিষ্ক থেকে অ্যানালিসিস করি, কোনো ছেলে মেয়েকে পছন্দ করে, কোনো মেয়ে ছেলেকে পছন্দ করে, দেখে যে সবই সুন্দর কিন্তু এতে কোনো বুদ্ধি নেই। এর বুদ্ধি ঠিক আছে কিন্তু দেখতে খুব একটা সুন্দর নয়। এর বুদ্ধি আর সৌন্দর্যও রয়েছে কিন্তু টাকা কড়ি নেই। এর সবকিছু রয়েছে কিন্তু ফ্যামিলি মেনে নিচ্ছে না। এরকম অনেক অপশন হয়, তাই না? আর আপনারা সবাই এই অপশনগুলো অ্যানালাইজ করতে থাকেন। আর শেষ অবধি কি হয়, যখন কাউকে ভালো লেগে যায়
সত্যিকারে ভালো লেগে যায় তাকে নিজের জীবন সঁপে দিই আমরা। মস্তিষ্ক তো অনেক অ্যানালিসিস করি, এটা ঠিক, এটা ভুল, এটা ভালো, এটা খারাপ, এটার ভালো, এটার খারাপ। কিন্তু যখন কাউকে সত্যি ভালো লেগে যায় তাকেই নিজের জীবন, নিজের গোটা লাইফ দিয়ে দিই আমরা। আমি ক্যারিয়ারে সেটাই করেছি। আমার ক্যারিয়ারে আমি লাভ ম্যারেজ করেছি, ঠিক আছে? যেমন উনি মেয়েদের দেখছিলেন, আমিও সমস্ত অপশন খুঁজছিলাম, এর এটা ভালো, এর এটা খারাপ, এতে এটা ভালো কিন্তু ওটা খারাপ, এটা আমি ঠিকভাবে করতে পারি কিন্তু খারাপ গলা, এটা হবে ওটা হবে না, এটা হবে ওটা হবে না, ওটা হবে না এটা হবে। তারপর মন ছটফট করতে লাগলো, চোখাচোখি হলো, মন ছটফট করতে লাগলো, আর প্রেম হয়ে গেল। আর ঠিক করে নিলাম যে এটাই করতে হবে। তো যেটা আজ করছি সেটা আমার লাভ অ্যাফেয়ার, সাকসেসফুল লাভ অ্যাফেয়ার, এখনো ভালোই চলছে। 30 বছর হয়ে গেল, মোটামুটি ভালোই চলছে। তো আপনাকে অভিনন্দন, আপনারও 30 বছর হয়ে গেল। থ্যাংক ইউ। সেম টু সেম। কিন্তু আপনি ইসকনে থাকেন, গেরুয়া পরেন, তিলক ধারণ করেন, একজন সাধু, কিন্তু সারাক্ষণ মন থাকে পকেট ভরার দিকে। হায় 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 হায়, রজত বাবু আজ আমায় ছাড়বে না। কয়েক বছর আগে যখন আমার যে ভিডিও, প্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, হ্যাঁ, ওখানে আমি টক শোতে, ইউথ প্রোগ্রামে একটা কথা বলেছিলাম। আর যখন কথাটা বলি কেউ ওই জোকটা আউট অফ কনটেক্সট বের করে ভাইরাল করে দেয়, কিন্তু ওটা দিয়ে আমার যাত্রা শুরু হয়ে গেছিল। আজ আমি আপনার সামনে রয়েছি। ওই ভিডিও না থাকলে আজ আমি এখানে হতাম না। ওই ভিডিওতে আমি বলেছিলাম, যদি কোনো টিচার, স্কুল টিচার সারা জীবন পরিশ্রম করে কত টাকা জমাতে পারবেন বলুন তো? এই ধরুন 10 লাখ, 5 লাখ মোটামুটি জমাতে পারবে। একজন অ্যাভারেজ ইঞ্জিনিয়ার সারা জীবন কাজ করলে তাহলে সারা জীবনে কত টাকা জমাবে বলুন তো? মোটামুটি 20-25 লাখ, তাই না? এটা আমি কিছু বলিনি কিন্তু। এই জন্য আমি বলি, চুজ ইউর ক্যারিয়ার ওয়াইজলি গাইজ। কোনো এক পুরুষ, এই ধরুন 25 বছরের ছেলে ছিল, 80 বছর বয়সী মহিলার সঙ্গে বিয়ে করলো। 25 গট ম্যারিড টু 80 ইয়ার্স ওল্ড। তো তার বন্ধু জিজ্ঞাসা করলো, ভাই তুই 25 বছরের আর ও 80 বছরের, খুব ধনী ছিল, আর কি দেখলি তুই ওর মধ্যে? সে বলে, প্রথমে তো ওর ইনকাম, আর দ্বিতীয়ত ওর দিন কম। ওটা দেখেই আমি বিয়ে করে নিয়েছি। আপনার থেকে তো ভালো বাবা বাগেশ্বর রয়েছে। গেরুয়া বসনও পড়লেন না, আর কাগজ বার করে কোটি কোটি ফলোয়ার্স বানিয়ে নিলেন। আর আপনি শুধু রিল বানাতেই থাকলেন। আগে এখন দেখুন, আচ্ছা, আপনাদের মধ্যে কতজনের আম পছন্দ? ওকে, পারফেক্ট। এখন আপনাদের মধ্যে কতজনের আপেল পছন্দ? পারফেক্ট। আপনাদের মধ্যে কতজনের পেয়ারা পছন্দ? হ্যাঁ, পারফেক্ট। এবার উল্টো প্রশ্নটা করি, আপনাদের মধ্যে কতজনের আম পছন্দ নয়? ওকে, হ্যাঁ, আছেন কিছু ভাগ্যশালী আর কি। আপনাদের মধ্যে কতজনের আপেল পছন্দ নয়? পারফেক্ট। আপনাদের মধ্যে কতজনের পেয়ারা পছন্দ নয়? দেখুন, আমাদের সবারই লাইকস আর ডিসলাইকস আলাদা আলাদা হয়, তাই না? কিছু লোকের আপেল পছন্দ হয়, কিছু লোকের আম পছন্দ, কিছু লোকের আবার পেয়ারা পছন্দ, কিছু লোকের আঙুর পছন্দ। এখন ভালো জিনিসটা হলো, সৃষ্টি আমাদের সবার জন্যই একটা আলাদা আলাদা ফল দিয়েছে, যেটা তিনি খেতে পারেন, ঠিক আছে? আর যে ফল থেকে সে নারিশমেন্ট বা শক্তি পাবে, শক্তি নিতে পারে। সেই জন্যই সমাজে আলাদা আলাদা রকমের ফল রয়েছে, আর প্রত্যেকটা ফলেরই ইউএসপি কিন্তু আলাদা হয়। কেউ যেমন রিল বানায়, তো কেউ কাগজ বানায়, কেউ আবার ভাষণ দেয়, কেউ গান করে, কেউ মোকদ্দমা চালায়, তাই না? কেউ মোকদ্দমা চালায়। দেখুন, যিনি সাধু হন, সন্ন্যাসী হন, ওনাদের ব্যাপারে তো বলা হয় যে সব মায়া মোহ ওনারা ত্যাগ করেন। হ্যাঁ, অবশ্যই। তাহলে বম্বে স্টক এক্সচেঞ্জে আপনি কি পড়াতে গেছিলেন?
ওরে বাবা রে বাবা রে, রজত বাবু জোরদার মোকদ্দমা চালাচ্ছেন। রজত বাবু রিসার্চের জন্য একটা জোরদার হাততালি হয়ে যাক। পুরো 100% রিসার্চ করে আসেনি। বম্বে স্টক এক্সচেঞ্জে আমি কি করতে গেছিলাম, ঠিক সেটাই করতে গেছিলাম যেটা আপকি আদালতে করতে এসেছি, তাই না? ঠিক ওটাই করতে গেছিলাম যেটা এখানে করতে এসেছি। তো যেখানেই যাব সেখানে বলার জন্য একটা বিষয় তো থাকবেই। কলেজে গেলে এটা বলবো, বম্বে স্টক এক্সচেঞ্জে গেলে তো মানি অ্যান্ড দ্য ইউজেজ অফ মানি রাইটলি বলবো। ইউনাইটেড নেশনসে ডাকা হয়েছিল, ওখানে ক্লাইমেট চেঞ্জ আর যোগ নিয়ে বলতে বলা হয়েছিল। হ্যাঁ, যেখানে যাব যেমন দেশ হবে তেমনই পোশাক হবে, বলার জন্য পড়তেই হয়। আর সেই জন্য বম্বে স্টক এক্সচেঞ্জ আমি। আচ্ছা দেখুন, আপনার চক্করে পড়ে কি হয়েছে, অনেকে আইআইটি পাস করা, আইআইএম পাস করা, কারোর মাইক্রোসফটে চাকরি ছিল, তারাও ভাবছে যে সাধু হয়ে যায়, হ্যাঁ, সন্ন্যাসী হয়ে যায়, অনেক কামাবো। সবার আগে সাধু সন্ন্যাসী হওয়ার উদ্দেশ্য কখনোই টাকা কামানো হয় না। আচ্ছা, কতজন স্যাফরন বা কেশর দেখেছেন, তাই না? আমরা সবাই খাই, ক্ষীরে কখনো কেশর দিই, রসমালাইতে কেশর দিই। আচ্ছা, যখন আমরা কেশর ব্যবহার করি, আপনাদের মধ্যে কেউ কেউ কুকিং করেন তো, রান্না করেন তো? তো যখন কেশর ব্যবহার করেন দেখবেন কেশরে মাঝে মাঝে ময়েশ্চার থাকে। তো সেই কেশরটা যখন চাটুতে গরম করা হয় যাতে তা থেকে ময়েশ্চার বেরিয়ে যায়, তারপর সেটা চাটুতে গরম করে নিয়ে দুধ নিয়ে একটু ওই কেশরটা রগড়ানো হয়। আর যখন রগড়ানো হয় তো কেশর প্রথমে গরম করা হয়, তারপর দুধে রগড়ানো হয়, তখন ধীরে ধীরে ওর সুগন্ধ, ওর স্বাদ, ওর রং দুধে আসে, আর তারপর আমরা আমাদের রান্নায় ওটাকে দিয়ে দিই। কেশরি রংটার মানেই হলো প্রথমে ভালো করে সেঁকে যাওয়া তপস্যার আগুনে, কখনো আবার অপমানের আগুনে। জীবনে কি না অপমান সহ্য করতে হয় আমাদের, ভাবুন। আপনাকে কি আর বলবো, এখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই আসছে। जिनके ना आते थे जवाब उनके सलाम आने लगे। मेरा वक्त क्या बदला, मेरे नीम के पेड़ पे आम आने लगे। তো আজ তো সবাই আসছে, আজ সবাই দেখতে পাচ্ছে। প্রথম জীবনটা তো কেউ দেখেনি, কিভাবে সেঁকা হয়েছে, রাত 1:30টায় শুয়ে 3টের সময় উঠে সাধনা করতে হয়েছে, কেউ আমায় দেখেনি। সাধু সন্ন্যাসী হওয়ার উদ্দেশ্য কেশর হওয়া, নিজেকে সেঁকানো, গরম হওয়া, ঠিক আছে, রগড়ে যাওয়া, আর অন্যজনের জীবনে রং আনা, স্বাদ আনা, সুগন্ধি আনা। এইসব যখন হয় না তখনই তা ভালো ফল ফলে। কিন্তু আপনি বলছেন যে যারা সিও রয়েছেন, যারা এডুকেটেড, যারা কোম্পানিতে কাজ করছেন, তারাও সন্ন্যাসী হতে পারেন। তখন একজন টাইকোট খুলে ফেলে গেরুয়া বসন পরে অফিসে গেলে তার চাকরি চলে যায়। পাবলো পিকাসোকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, একজন মহিলা ছিলেন, স্যার আপনি আমার পেন্সিল স্কেচ বানাবেন? পাবলো পিকাসো 30 সেকেন্ডে ওনার পেন্সিল স্কেচ বানালেন আর হাতে দিয়ে দিলেন, আর বললেন $30,000 ম্যাডাম। ম্যাডাম বললেন, পাবলো তুমি এটা 30 সেকেন্ডে বানালে, তার জন্য $30,000? পাবলো তখন বললেন, দেখুন ম্যাডাম, এই $30,000 এই 30 সেকেন্ডে স্কেচ বানানোর জন্য নয়। এই $30,000 30 বছর ধরে পরিশ্রমের, যার জন্য আমি এটা 30 সেকেন্ডে করে দিতে পারলাম। তো সেটা সম্পর্ক হোক, বা আপনার কাজকর্ম হোক, বা আপনার ইনভেস্টমেন্ট হোক, বা আপনার হেলথ হোক, একদিনে তো ওজন কমে না। ডায়েট কন্ট্রোল করতে হয়, দৌড়তে হয়, হ্যাঁ, বছরের পর বছর মাস কেটে যায়, একটু চর্বি কম করতে হয়, ঠিক আছে তো? আর এইভাবে কেউ যদি সাধু সন্ন্যাসী হতে চায়, হ্যাঁ, তো একদিন হঠাৎ কি মনে হলো সন্ন্যাসী হব, ঠিক আছে তো, টাই স্যুট খুলে গেরুয়া বসন পরে অফিস গেল, তো সেটা কি রকম জিনিস? এটা আবার হয় নাকি? এই এক যাত্রা, একটা সফর। আর এই সফরে যদি কারোর ভেতর থেকে প্রেরণা আসে, তাহলে তাকে কেন আটকানো হবে? প্রথমে যখন কারোর সঙ্গে ভালোবাসা হয় বা বিয়ে হয়, তখন শুরু হয় হলে হলে হো জায়েগা প্যার। প্রথমে কিন্তু ভালোবাসা হয় না, প্রথমে কানেক্ট হয় না, সবকিছু প্রথমে হয়ে যায় না। হলে হলে হো জায়েগা প্যার, চলতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে? আর তারপর একদিন কি গান গায়, কি গান আসে, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। কিন্তু শুরু কোথা থেকে হলো? হলে হলে হো জায়েগা প্যার। প্রথম দিন ভগবানের দেখা পাওয়া যায় না, না? পুরো ব্যাপারটাই একটা জার্নি। কোনো সম্পর্কে যখন লং টার্ম রিলেশনশিপ হয়, তখন হলে হলে থেকে তুজমে রব দিখতা হ্যায় হয়ে যায়। আমাদের প্রফেশনেও দেখুন, প্রথম দিন এসে গেলে ওস্তাদ হয়ে যাবে, আগে না। এটা একটা জার্নি, একটা সফর হয়, একটা যাত্রা হয়।
করতে থাকে, লেগে থাকতে হয়। এক্সেলেন্স পেলে তারপরেই এগোনো যায়। পাবলিকের থেকে দু একটা প্রশ্ন নিতে পারি আমরা? আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এত হিট কিভাবে হিট হলেন? কারণ লোকজনের রিল বানাতে বানাতে কয়েক বছর লেগে যায়। ফার্স্ট থিং ইজ বিং অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। আমি যখন সোশ্যাল মিডিয়া জার্নি শুরু করেছিলাম তখন সোশ্যাল মিডিয়া এত বড় ছিল না, তখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এত বেশি ছিল না, ঠিক আছে? আর সেই জন্য যখন সোশ্যাল মিডিয়া গ্রোথ হওয়া খুব সহজ ছিল, তখন কম্পিউটার টু আজ আর কি। তো এখন আমি যদি বলি যে বিশাল একখানা কেল্লা ফতে করে ফেলেছি, তাহলে সেটা খুব ভুল হবে। উই আর অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম অ্যান্ড ইট হেল্পস, তাই না? দ্বিতীয় কথা, কনসিস্টেন্সি। কনসিস্টেন্টলি নিজের যে প্যাশন সেটা করতে থাকা। কনসিস্টেন্টলি আপনি দেখে থাকবেন আমি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট দিয়ে গেছি, রেগুলারলি দিতে থাকি। আর এটা ভাবি না যে এই বিষয় চলছে না অন্য কিছু দিই, এটা চলছে না যখন তৃতীয় বিষয় নিয়ে নিই, এটা চলছে না যখন চতুর্থ বিষয় নিয়ে নিই। তাহলে আপনি সিনিয়র কিভাবে হবেন? এক্সিলেন্স কোথা থেকে আসবে? তৃতীয় ব্যাপার, অথেন্টিসিটি। দ্বিতীয় জন কেউ কিছু করছে, তাকে দেখে যদি আমিও সেটা করতে থাকি তাহলে কিভাবে হবে? দ্বিতীয় জনকে অনুসরণ করার ক্ষেত্রে আমি অনেকবার বলেছি, যখন দুটো কাপলের ভারতে দেখা হয় তখন স্ত্রীরা অন্যজনের পোশাক আর সাজসজ্জা দেখে, আর পুরুষ একে অন্যের স্ত্রীকে দেখে। সরি জি। তো আমরা না সরিতে বোম্বাই আর কন্টেম্পোরারি স্ল্যাং ইউজ করছি। আমার মাথায় এই কম্প্যারিজনের পোকা ঢুকে গেছে, ঠিক আছে? অন্যজনকে দেখা আর তার মতো জীবন যাপন করা, সেটা চেষ্টা করা, কিন্তু অথেন্টিসিটি পাওয়া যাবে না। আমি অরিজিনাল কোনো জেরক্স কপি বা ফটোকপি নই। ঈশ্বর ভগবান আমায় বানিয়েছে অরিজিনাল বানানোর জন্য। অন্য কারোর মতো হওয়ার হলে তো বলে দিত যে জাগি ওর মতো হ। আচ্ছা, আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা সবার থেকে ইউনিক। কোনো একজনের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অন্যের সঙ্গে মেলে না। তাহলে যখন ফিঙ্গারপ্রিন্ট ইউনিক, তাহলে আপনিও আপনার ইমপ্রিন্ট ইউনিক বানান না। অন্যের কাছ থেকে কেন ইমপ্রিন্ট দেখতে যাচ্ছেন? আর সেই জন্য কম্প্যারিজন, নিজের জার্নি কম্প্যারিজন করা অন্যের সঙ্গে, এটা কিন্তু খুবই মুশকিল কাজ একটা। তাই অথেন্টিক হন। আর নাম্বার 4, একটা কথা বলবো, যে নাম্বারের পেছনে ছুটবেন না। গোটা সোশ্যাল মিডিয়ার জগৎটাই আমাদের তার পেছনে ছোটার জন্য বাধ্য করে দিয়েছে, একেবারে পুরোপুরি বাধ্য। আপনি ইম্প্যাক্টের পেছনে ছুটুন। ইম্প্যাক্ট হবে তাহলে নম্বর আসবেই, নাও যদি আসে তাহলে হয়তো কারুর মন ছুঁয়ে ফেলেছেন আপনি, কারুর জীবন হয়তো বদলে দিয়েছেন আপনি। যদি আপনি মেকআপ আর্টিস্ট হন ফর এক্সাম্পল, আর কারুর নিজের লুক নিয়ে খুব সমস্যা হচ্ছে আর কারুর জন্য কিছু জানার আছে, আপনার একটা রিলে ওনাকে একটা টিপ দিলেন আর ওনার সিলেকশন যদি হয়ে যায়, আপনি কারুর জীবন বদলে দিলেন ওই অডিশনে, তাই না? তো এই জন্যই সোশ্যাল মিডিয়ার যে জার্নি। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা রিলস বানানোর চক্করে নিজের প্রাণ দিয়ে দিচ্ছেন। আমরা কিছুদিন অন্তর অন্তরে একটা করে ভিডিও দেখি। কেউ গর্তে পড়ে গেছে, কারোর গাড়ি খাদে পড়ে গেছে, কারোর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কেউ ওপর থেকে নিচে পড়ে গেছে, কেউ জলে ডুবে গেছে। এইসব লোককে কি বলবেন? ওদের कामयाबी में सुकून नजर आया, उन्हें कामयाबी में सुकून नजर आया तो वो दौड़ते गए। उन्हें कामयाबी में सुकून नजर आया तो वो दौड़ते गए। हमें सुकून में कामयाबी नजर आई तो हम ठहर गए, है ना? हम सुकून में कामयाबी नजर आए तो हम ठहर गए। अपनी इच्छाओं के, ख्वाहिशों की बोझ में तो क्या क्या कर रहा है। अच्छा, এটা হলো বশর সাহেবের শের। अपनी ख्वाहिशों के बोझ में तो क्या क्या कर रहा है बशर। इतना तो जीना भी नहीं है जितना तू मर रहा है बशर, তাই না? তো আমরা না রোজই প্রশংসার খিদেতে মরতে বসেছি আর কি। তাই আমি বলছি যে সফল হতে হবে, অবশ্যই হতে হবে, কেন হবে না? কিন্তু সাফল্যের চোটে নিজের শান্তি, নিজের প্রাণ দিয়ে দিলে তাহলে সেই সাফল্য কোন কাজে লাগবে? সেই জন্য আমার মনে হয় যে সাকসেসফুল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যারা সাকসেসফুল সেলিব্রিটি রয়েছেন, তাদের কথা বলা দরকার। এই কথা বলা দরকার যে প্রকৃত সাফল্য জিনিসটা আসলে কি। খুব সুন্দর একটা কবিতা, যে लोग क्या सोचेंगे इस उलझन में हम कुछ यूं डूबे जा रहे हैं। लोग क्या सोचेंगे इस उलझन में हम कुछ यूं डूबे जा रहे हैं। दिल करना कुछ और चाहता है, हम किए कुछ और जाए। बताइए,
लोग क्या सोचेंगे, लोग क्या सोचेंगे, उसे क्या। हाँ, लोग क्या सोचेंगे, इस उलझन में हम कुछ यूं डूबे जा रहे हैं। दिल करना कुछ और चाहता है, हम किए कुछ और जो जा रहे हैं। सोचते हैं वक्त बहुत है हमारे पास, सोचते हैं वक्त बहुत है हमारे पास, अभी क्या इतनी जल्दी पड़ी है, अभी औरों के हिसाब से जी लेते हैं, हमारे पास तो सारी उम्र पड़ी है। दिल और दिमाग की इस कश्मकश में, दिल और दिमाग के इस कश्मकश में जिंदगी के पन्ने बड़ी रफ्तार से पलटते जा रहे हैं। इतना तो हम जिए भी नहीं जनाब अब तक, जितना हम बेवजह रोज मरे जा रहे हैं। বলি আপনাকে রজত বাবু, যে রিল বানাতে বানাতে ফিজিক্যালি মারা যাওয়ার সংখ্যা খুব কম আছে, আর মানে প্রার্থনা করা দরকার যে এডুকেটেড করা দরকার যে এমনটা না হয়, কিন্তু রিল বানানোর চোটে যে মেন্টাল হেলথ মারা যাচ্ছে রোজ রোজ, তার সংখ্যা কিন্তু আরো অনেক বেশি বেশি। যারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, যারা ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে যে আমাদের কিছুই হচ্ছে না, আর তখন নিজেদের গুরুত্ব হারিয়ে ফেলছি। তো এই যে ডেথ, হ্যাঁ, এটা অনেক বেশি বিপজ্জনক। এই জন্য আমাদের জন্য প্যাশনকে ফলো করা উচিত, কিন্তু আসল বাস্তব মানে সত্যতার যে কানেক্ট থাকে সম্পর্ক থেকে, আমার তো মনে হয় মানে আমি বলবো যে এই স্পেসে যারা লিডার রয়েছেন তাদের দায়িত্ব হলো সত্যিটা বলা সবাইকে। যেমন আমি ওনার প্রশ্নের উত্তর দিলাম যে আমি রাইট টাইমে রাইট প্লেসে ছিলাম, এর ক্রেডিট আমি আর কি নেবো? সত্যিটা বলে দিলে তাদের চোখও ধীরে ধীরে খুলে যাবে। এটাই।